80,000 पाकिस्तान लूटने के लिए आते हैं, पैसा चोरी करके भाई अभी उसको बूट नजर आता है, पॉलिश करना शुरू कर देता है। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান। আপনারা দেখছেন জি নিউজ টিভি। দর্শক, আজকে শুধু ইমরান খানের খবর নয়, সাথে থাকবে অনেকগুলো ধামাকা খবর। অর্থাৎ এতদিন যে গুঞ্জন চলছিল ডোনাল্ড ট্রাম্প কি তবে ইমরান খানকে পাকিস্তানের ক্ষমতায় বসাতে যাচ্ছে, তাছাড়াও আরও এমন 6টি প্রশ্ন, যেমন ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খানের মধ্যে কি আসলেই মিল রয়েছে, কিভাবে এই দুজনেই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, আমেরিকাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হয়ে ওঠা এবং পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিভাবে এই দুইটি ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত, যে পরিস্থিতি আমেরিকায় ট্রাম্পের জন্য তৈরি তা পাকিস্তানের রাজনীতিতে কিভাবে প্রভাবিত হচ্ছে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের বিচার ব্যবস্থা কি আসলেই স্বাধীন, ইমরান খানের অভিযোগ কি সঠিক, পাকিস্তানের ভবিষ্যৎ কি ট্রাম্পের নতুন প্রশাসনের নীতির ওপর নির্ভরশীল। এই প্রশ্নগুলোর উত্তর জানতে এখন সবার মধ্যে নিশ্চয় বেশ কৌতূহল কাজ করছে। তবে আর দেরি নয়, চলুন এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো পুরো ভিডিওতে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান এই দুটি ব্যক্তিত্বের মধ্যে বেশ কিছু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিল দেখা যায়। একদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার এস্টাবলিশমেন্টের ষড়যন্ত্রের অভিযোগ, অপরদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের অভিযোগ তুলেছেন পাকিস্তানের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। তাদের উভয়ের শত্রুতা ছিল দেশের রাজনৈতিক ক্ষমতাশালীদের সঙ্গে এবং তারা একইভাবে জনগণের ম্যান্ডেটকে সম্মানিত করার দাবি করেছেন। যেখানে ট্রাম্প আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন, সেখানে ইমরান খান তার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন, কিন্তু পাকিস্তানে ইমরান খানের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। এই পরিস্থিতি, যা অন্তর্দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক চাপের মিশ্রণ, ভবিষ্যতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তার দেওয়া বক্তৃতার একটি বাক্যে পুরো বিষয়টি বুঝে নেওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুর্নীতিপ্রবণ, দুর্গন্ধযুক্ত প্রতিষ্ঠান অর্থাৎ আমেরিকার এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করে আপনারা লাইনে দাঁড়িয়ে আমাকে ভোট দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পরিস্থিতি এবং মানসিক অবস্থার সঙ্গে পাকিস্তানের ইমরান খানের বেশ কিছু মিল রয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে একবার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এরপরে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছিল। আমেরিকার এস্টাবলিশমেন্টের ইচ্ছায় একবার ইচ্ছাকৃতভাবে এই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার বিরুদ্ধে বানানো অনেক মিথ্যা মামলা হয়েছে এবং এস্টাবলিশমেন্টের লোকেরা তার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র করেছে। অন্যদিকে পাকিস্তানের ইমরান খানও মনে করেন যে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের লোকেরা ইমরান খানের বিরুদ্ধে কাজ করছে। ইমরান খানও দাবি করেন যে তাকে ইচ্ছাকৃতভাবে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইমরান খানের গল্পে আরও বেশ কিছু মিল রয়েছে। ইমরান খানের ওপর যেমন প্রাণঘাতী হামলা করা হয়েছে, তেমন ডোনাল্ড ট্রাম্পের ওপরও হামলা হয়েছে। একটি হামলায় ডোনাল্ড ট্রাম্পের কানের পাশ দিয়ে গুলি চলে যায়। যদি সেই মুহূর্তে ট্রাম্প একটু অন্যদিকে থাকতেন, তাহলে গুলিটি তার মাথার মাঝখান দিয়ে চলে যেত এবং নিশ্চিতভাবেই তার কি হতো আপনারা বুঝতে পারছেন। কিন্তু ট্রাম্প সে আঘাত থেকে বেঁচে যায়। ট্রাম্পের মতোই ইমরান খানকেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে ইমরান খান রয়েছেন জেলের মধ্যে। আমেরিকায় ট্রাম্পের সমর্থকেরা লাইনে দাঁড়িয়ে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ট্রাম্পকে ভোট দিয়েছে, যেমন পাকিস্তানেও ইমরান খানের সমর্থকেরা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমরান খানকে ভোট দিয়েছিল। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে শপথ নিয়েছেন এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু পাকিস্তানের জনগণের ম্যান্ডেটের প্রতি সেই সম্মান দেখানো হয়নি, বরং সেখানে একটি ভুয়া সরকার শেহবাজ শরীফকে ক্ষমতায় পুতুল হিসেবে বসানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইমরান খানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখনই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সম্পর্কে ভাববেন বা কথা বলবেন,
ইমরান খানের নামই প্রথমে তার মনে আসবে। ট্রাম্প নিজেও এটি বলেছেন এবং তার দলের অন্যান্য সদস্যরাও এই বিষয়টি স্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের বিভিন্ন নীতিমালা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের রেজিম চেঞ্জ অপারেশনেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল, যা পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টের ইচ্ছার সঙ্গেও মিলিত হয়েছিল। যদি এই পরিস্থিতি পরিবর্তন করতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বর্তমান পাকিস্তানের সরকার এবং এস্টাবলিশমেন্টের অবস্থা এমন যে তারা বুঝতে পারছে না যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কখনোই পাকিস্তানের জন্য সহজ ছিল না। পাকিস্তানের অর্থনীতি অনেকাংশে আমেরিকার ওপর নির্ভর করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে আমেরিকার অর্থনৈতিক সাহায্য ছাড়া পাকিস্তান টিকতে পারবে না। এই খাজা আসিফ সরকারি দলীয় নেতা। শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার জন্য টুইটের মাধ্যমে টুইটার থেকে অভিনন্দন জানিয়েছে। তবে এটি আবার আরেকটি বিতর্ক তৈরি করে দিয়েছে, কারণ পাকিস্তানের একটি নির্দিষ্ট অ্যাপ নিষিদ্ধ ছিল, এই টুইটার অ্যাপটি, এবং শেহবাজ শরীফ ভিপিএন ব্যবহার করে ট্রাম্পকে সেই টুইটার থেকেই অভিনন্দন জানান। এরপর কমিউনিটি নোটের মাধ্যমে তাকে বারবার ভুল তথ্য ছড়ানোর জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই আমেরিকার প্রভাব বিস্তার করে আছে, মানে পাকিস্তানের মধ্যে আমেরিকা তার প্রভাব বিস্তার করে রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে প্রাক্তন ডিক্টেটর জেনারেল পারভেজ মুশাররফের সময়ে বিল ক্লিন্টনের পাকিস্তান সফরের ঘটনায় এটি দেখা যায়। ক্লিন্টনকে একটি বাথরুমে নিয়ে গিয়ে বার্তা দেওয়া হয়েছিল যে নওয়াজ শরীফকে সাজা দেওয়া হবে না, বরং তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনাগুলো পাকিস্তানের এস্টাবলিশমেন্টের উপর বিদেশি প্রভাব এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের বাস্তবতা তুলে ধরে। আমরা দেখেছি যে খাজা আসিফ পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু সাহসিকতার পরিচয় দিয়েছেন, যা সাধারণত দেখা যায় না, বিশেষত আমেরিকার বিষয়গুলিতে। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো বিবৃতি দেননি এবং যদি কোনো বিবৃতি আসে তবে তারা সেই পরিস্থিতি সামাল দিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নিজের দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলিতে মনোনিবেশ করছেন। পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসনের অভাব এবং মত প্রকাশের স্বাধীনতা দমন নিয়ে আমেরিকার সরাসরি হস্তক্ষেপের কোনো সম্ভাবনা নেই। তবে আমেরিকান প্রশাসন বার্তা দিয়ে চাপে রাখতে পারে পাকিস্তানের সরকারকে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানিয়েছেন যে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের কাছে একটি শক্ত বার্তা পাঠানো হয়েছে, তবে এর ফলাফল এখনও ইমরান খানের পরিস্থিতি পরিবর্তন করতে পারে, বরং তাকে আরও 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের উচ্চ আদালতে ইমরান খানের মামলাগুলো এমন বিচারকদের কাছে পাঠানো হয়েছে যারা হয়তো তার মুক্তিকে আরও বিলম্বিত করতে বা আরও দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে পারে। এটি ইঙ্গিত করে যে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের খেলা এখনও চলছে। আমেরিকা পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক মত প্রকাশের দমন এবং জোরপূর্বক গুমের ঘটনাগুলির বিরুদ্ধে চাপ দিতে পারে। তবে আমেরিকান প্রশাসন, বিশেষত CIA, বিশ্বব্যাপী অপারেশনের মাধ্যমে তাদের এজেন্ডা পরিচালনা করে থাকে। খবর অনুযায়ী বিলাল ভুট্টো এবং মহসিন নাকভি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন, তবে ঠান্ডা আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট হালে সীমিত হয়ে যাওয়ায় সেখানে তারা উপস্থিত থাকতে পারেন। পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকার প্রশাসনের সঙ্গে বৈঠক করে ইমরান খানের বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রহী নন। তিনি বিশ্বাস করেন যে জো বাইডেনের ন্যাটোর সম্প্রসারণ নীতির কারণে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। ট্রাম্প ইউক্রেনের সহায়তা বন্ধ করার পরিকল্পনা করছেন, অর্থাৎ গাজা যুদ্ধের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। এদিকে রাশিয়া যুদ্ধবিরতির জন্য প্রস্তুত এবং চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য নতুন কোনো উদ্যোগে অংশগ্রহণের ইচ্ছা নেই। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেকাংশে হ্রাস পেতে পারে। ট্রাম্পের আমলে আমেরিকার নীতিতে যে পরিবর্তন আসবে তা পাকিস্তানের বর্তমান এস্টাবলিশমেন্টের জন্য একটি
বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং সেটি সরকারের জন্য কঠিন হবে। ডোনাল্ড ট্রাম্প এবং তার দল সবসময় যুদ্ধ এড়ানোর নীতি অনুসরণ করেছে এবং পূর্বে বিদ্যমান যুদ্ধ শেষ করার চেষ্টা করেছে। তার শাসনামলে কোনো নতুন যুদ্ধ শুরু হয়নি। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকার নতুন প্রশাসন পাকিস্তানের বিষয়ে কী ধরনের নীতি গ্রহণ করবে। এর সম্ভাব্য কিছু দিক রয়েছে। একটি দিক হতে পারে যে নতুন প্রশাসন জো বাইডেনের নীতির ধারাবাহিকতা বজায় রাখবে, যা পাকিস্তানের স্থাপত্যের জন্য সুবিধাজনক হবে। আবার তারা নিরপেক্ষ অবস্থানও নিতে পারে এবং বলতে পারে যে পাকিস্তান নিজের ইচ্ছামতো যা খুশি করতে পারে। এটি পাকিস্তানের জন্য কিছু সুবিধা বয়ে আনবে। তৃতীয়ত, আমেরিকা পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য বিষয় নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। তবে সবচেয়ে সম্ভাব্য এবং ভয়ের বিষয় হলো আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে এবং দাবি করবে যে জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাকিস্তানের শাসন ব্যবস্থা পরিচালিত হোক। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে যে অবিচার ও জুলুম করা হয়েছে, আমেরিকা তা জনসম্মুখে প্রকাশ করতে পারে। এই পরিস্থিতি ঘটলে পুরো রাজনৈতিক চিত্র বদলে যেতে পারে পাকিস্তানে এবং পাকিস্তানের স্থাপত্য ও শাসক গোষ্ঠী, এই সরকাররা এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি টেনশনে রয়েছে এবং উদ্বিগ্ন হয়েছে। ইমরান খান এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি প্রতিদিনই বিবৃতি দেন এবং তার সাম্প্রতিক এক বক্তব্যে উল্লেখ করেছেন যে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেগুলো একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থার অধীনে করা হয়নি। তিনি আরও অভিযোগ করে বলেন যে তার স্ত্রীর মতো, অর্থাৎ ইমরান খানের স্ত্রী বুশরা বিবির মতো ব্যক্তিগত জীবনকেও রাজনীতিতে টেনে আনা হয়েছে, যা অমানবিক এবং শিষ্টাচারের পরিপন্থী। ইমরান খান তার বক্তব্যে বলেছেন যে তিনি কোনো রকমের সমঝোতা বা চুক্তি করতে রাজি নন এই সরকার এবং এস্টাবলিশমেন্টের সাথে। ইমরান খান আদালতের সামনে লড়াই করবেন এবং আইনসম্মত উপায়ে নিজের অধিকার আদায় করবেন। তার মতে শাসক গোষ্ঠী অর্থাৎ শেহবাজ সরকার ও তার দোসররা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইমরান খানকে ও তার সমর্থকদেরকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইমরান খান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাহায্য চেয়েছে এবং একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছেন। ইমরান খানের মতে এই পরিস্থিতি শুধুমাত্র পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির নয়, বরং আন্তর্জাতিক স্তরেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। ইমরান খানের সাম্প্রতিক বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতে স্পষ্ট করে বলেছেন যে তিনি কোনো ধরনের সমঝোতা বা চুক্তি করতে প্রস্তুত নন, বরং তিনি আদালতে লড়াই করে এবং আইনসম্মত উপায়ে নিজের অধিকার আদায় করতে চায়। ইমরান খান উল্লেখ করেন যে তার স্ত্রী বুশরা বিবি সহ তার পরিবারের সদস্যদের রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে টেনে আনা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। ইমরান খান বলেন যে বুশরা বেগম তার শক্তি এবং অনুপ্রেরণা, কোনো দুর্বলতা নয়। তার বিরুদ্ধে যতই মামলা করা হোক না কেন, ইমরান খান কখনোই নওয়াজ শরীফ বা জারদারির মতো কোনো ডিল করে মুক্তি নেবে না এই সরকারের সাথে, বরং ইমরান খান জেলে থাকার পথই বেছে নেবেন, তবে ন্যায় বিচারের ওপর আস্থা রেখে। ইমরান খান আরও বলেন, আল কাদির ট্রাস্টের মতো প্রকল্পের মাধ্যমে তিনি বা তার পরিবার কোনো ব্যক্তিগত সুবিধা পাননি বা নেননি। এই ট্রাস্ট মূলত দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা দিতে সাহায্য করে। ইমরান খান দাবি করে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড দমন করার একটি চেষ্টা। ইমরান খানের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের রাজনৈতিক ও বিচার ব্যবস্থা একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে 26তম সাংবিধানিক সংশোধনীর প্রভাব বিচার ব্যবস্থায় দুর্বলতা সৃষ্টি করেছে। তিনি বিচারকদের উপর রাজনৈতিক চাপ এবং আদালতের আদেশগুলোকে উপেক্ষার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন। ইমরান খানের মতে যদি বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তবে দেশের বাকিদের স্বাধীনতাও হুমকির মুখে পড়বে। ইমরান খান আরও বলেন যে কারাগারে থাকার সময় তাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি
এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হয়েছে। তার দলের সদস্যদের গ্রেপ্তার এবং তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের বিষয়টি তিনি তুলে ধরেছেন। ইমরান খান জোর দিয়ে বলেন যে তার লড়াই ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য। তিনি বিচার বিভাগ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং একটি ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থার জন্য জোর দাবি জানিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেখানে ইমরান খান পাকিস্তানের সুপ্রিম কোর্ট এবং দেশের বিচারিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে এবং এর ফলে 26তম সাংবিধানিক সংশোধনের বিষয়টি আদালতে উঠে এসেছে। 27শে জানুয়ারি এই মামলা শুনানির জন্য নির্ধারিত হয়েছিল। তবে প্রশ্ন উঠছে যে বেঞ্চটি 26তম সংশোধনের ফলস্বরূপ গঠিত হয়েছিল, সে বেঞ্চ কি এই বিষয়টি শুনতে পারবে? ইমরান খান আরও বলেছেন, যদি এই মামলায় অনাস্থা প্রস্তাবিত হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। তিনি আদালতের উপর চাপ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছেন এবং বিচারিক কমিশন গঠন না হলে কোনো সমঝোতা সফল হবে না বলে মনে করছেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।